স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে অর্থাৎ পরিবেশবিদ্যা, ওই পরিবেশবিদ্যা তোমাদের যে প্রথম ইউনিট রয়েছে, প্রথম ইউনিট থেকে 50টা এমসিকিউস কোশ্চেন এই পিডিএফে রয়েছে, যেগুলো আমি তোমাদের এই পিডিএফগুলোতে অপশান দিইনি, শুধু উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করে দেবো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর যদি এই পিডিএফটা চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং বংবালানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। তো চারপাশে মাইক চলছে, আজকে হয়তো তোমাদের ভিডিওটা একটু নয়েজি মনে হতে পারে, একটু ম্যানেজ করে নাও। তো দেখো তাহলে দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আর তোমাদের এর যে সেকেন্ড পার্ট অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইউনিট রয়েছে সেখান থেকেও পরের ভিডিওতে কোশ্চেন আনবো। এছাড়াও তোমাদের যে টাইপ 2 লেভেলের যে এমসিকিউগুলো থাকে অর্থাৎ ম্যাচ, কলাম, বিবৃতি, কারণ সেই ধরনের এমসিকিউসগুলো আর অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো। অর্থাৎ তোমাদের ইভিএস থেকে টোটাল 3টে ভিডিও দেবো, তার এটা প্রথম ভিডিও। দেখো তাহলে কোশ্চেনগুলো কি রয়েছে। মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার কিসের মধ্যে? এখানে যেটা হবে পরিবেশের মধ্যে, খাদ্যাভ্যাসের মধ্যে আর পেশার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দেখো মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? মিনামাটা রোগ সৃষ্টি করে পারদ। এর পরে রয়েছে দেখো জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলা হয়? নীল বিপ্লব বলা হয়। নীল বিপ্লব বা ব্লু রেভলিউশন বলা হয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো জন্মহার মাইনাস মৃত্যুহার, এটা কিকে নির্দেশ করে? এটা জনসংখ্যার সূচককে নির্দেশ করে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস থাকে বা ওজোন স্তর থাকে? এটা হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। এই স্তরে ওজোন স্তর থাকে বলে এই ওজোন স্তর কিন্তু সূর্য থেকে আসা যে ইউভি রশ্মিকে শোষণ করে নিতে পারে। তো এর পরে রয়েছে দেখো বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয়? বিশ্ব ওজোন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি হয় না? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কোনো ঝড় বৃষ্টি হয় না, সেই জন্য এটাকে শান্ত মণ্ডল বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার সংযোগ ঘটে? থার্মোস্ফিয়ার স্তরে। আর এই স্তরটা কিন্তু সবথেকে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এখানে সবথেকে উষ্ণতা বেশি বলে এখানে কি হয়, বিভিন্ন বস্তু আয়নিত অবস্থায় থাকে এবং সেগুলো এখানে যে বেতার তরঙ্গটা প্রতিফলিত হতে পারে, এখান থেকে বেতার সংযোগ ঘটে। নেক্সট রয়েছে দেখো প্রাণী উদ্ভিদ ও নির্দিষ্ট জলবায়ুযুক্ত বিশাল ভৌগোলিক অঞ্চলকে কি বলা হয়? এখানে কমা হবে, প্রাণী উদ্ভিদ ও নির্দিষ্ট জলবায়ুযুক্ত বিশাল ভৌগোলিক অঞ্চলকে বলা হয় বায়োম। নেক্সট 10এর প্রশ্ন রয়েছে দেখো সর্বপ্রথম নিচ শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী? এটা হয়ে যাবে বিজ্ঞানী গ্রিনেল। 1971 খ্রিস্টাব্দে সর্বপ্রথম নিচ শব্দটি প্রবর্তন করেন বা ব্যবহার করেন। এই নিচ, ইকোলজিক্যাল নিচ কাকে বলা হয়? যে নির্দিষ্ট বাসস্থানে কোনো জীব অবস্থান করে এবং পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন করে, সেটাকেই বলা হয় ইকোলজিক্যাল নিচ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সর্বদা ড্যাশ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, সমস্ত প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো করে গেলে এখান থেকে কমন পেতে পারো। আমি তোমাদেরকে বলবো না যে এই কোয়েশ্চেনগুলো করলেই তোমরা পেয়ে যাবে, কারণ পরিবেশ একটা বিশাল বড় জিনিস, তোমাদের কোনখান থেকে কোশ্চেন আসবে বলা খুবই মুশকিল। তবুও আমার পার্সোনালি যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই ধরনেরই কিছু কোশ্চেন পিডিএফে রেখেছি। দেখো একটি অসম্পূর্ণ বাস্তুতন্ত্রের উদাহরণ কি? এটা হয়ে যাবে গুহা। নেক্সট প্রশ্ন রয়েছে এক ট্রপিক স্তর থেকে পরবর্তী ট্রপিক স্তরে স্থানান্তরিত শক্তির পরিমাণ কত? এটা হয়ে যাবে 10%। এই এক ট্রপিক স্তর থেকে অন্য ট্রপিক স্তরে 10% শক্তি যে প্রবাহিত হয়, এই সূত্রটাকে বলা হয় লিন্ডেম্যানের 10% সূত্র। এটা বিজ্ঞানী লিন্ডেম্যান প্রথম বলেছিলেন বলে তার নাম অনুসারে এটাকে বলা হয় লিন্ডেম্যানের 10% সূত্র। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো সবুজ বিপ্লব কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? উইলিয়াম গড। নেক্সট প্রশ্ন রয়েছে ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন কে? এটা হয়ে যাবে ডক্টর স্বামীনাথন, MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। আর বিশ্বের সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরল্যাগ। এরপরে রয়েছে দেখো পরিবেশের যথার্থ অর্থ হলো পরিবেশের চারপাশে সজীব ও নির্জীব উপাদান। যদি বলা হয় পরিবেশের যথার্থ অর্থ কি বা পরিবেশের অর্থ কি, মানুষের চারপাশে যে সজীব আর নির্জীব উপাদান রয়েছে সেটাকেই পরিবেশ বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা কত? এটা হয়ে যাবে 240 কোটি। নেক্সট রয়েছে সামুদ্রিক জলের প্রধান কারণ হলো ড্যাশ লবণের উপস্থিতি। এটা হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। সামুদ্রিক জলে সোডিয়াম ক্লোরাইড বা NaCl বেশি রয়েছে বলে কিন্তু সামুদ্রিক
সামুদ্রিক জল নোনতা হয়। এছাড়াও ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই ধরনের ক্লোরাইড জাতীয় লবণগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো সমুদ্রের জলে লবণের ঘনত্ব কত? প্রায় 35%, 35%। নেক্সট প্রশ্ন রয়েছে ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম বলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ট্যান্সলে 1935 খ্রিস্টাব্দে প্রথম ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো ডেল এন এন ডিভাইডেড বাই ডেল এন টি সমান বি, এটি কি নির্দেশ করে? এটা বৃদ্ধির হারকে বা গ্রোথ রেটকে, পপুলেশনের যে গ্রোথ রেট রয়েছে সেটাকে নির্দেশ করে এটা। এরপরে রয়েছে দেখো কোন ধরনের বৃদ্ধি লেখচিত্রে এক্সপোনেনশিয়াল দশার পরে, অর্থাৎ দ্রুত বৃদ্ধি দশার পরে পপুলেশন বৃদ্ধির হার আর না বেড়ে একই হারে চলতে থাকে। এটা দেখো গ্রাফের সাহায্যে আমরা যদি দেখি, এই যে এস আকৃতির যে গ্রাফটা হয় এইভাবে প্রথমে বাড়তে 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 একটা জায়গায় গিয়ে এরকম কনস্ট্যান্ট হয়ে যায়। তো এই যে কনস্ট্যান্ট হয়ে যায় এখানে দেখো এটা এক্সপোনেনশিয়াল দশা, তারপরে যে বৃদ্ধি দশাটা একদম স্থমিত হয়ে যায় সেখানে আর বৃদ্ধি হয় না, এটাকে এস আকৃতির গ্রাফ বলা হয় বা লেখচিত্র বলা হয়। এরপরে রয়েছে দেখো এটা সিগময়েড আকৃতিরও হয়। নেক্সট রয়েছে দেখো গম উৎপাদনের ক্ষেত্রে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম রূপে রাসায়নিক সার প্রয়োগের মাত্রা কত? এটা হয়ে যাবে 90:45:45 কেজি প্রতি হেক্টর, অর্থাৎ প্রতি হেক্টর জমিতে 90 কেজি নাইট্রোজেন, 45 কেজি পটাশিয়াম আর 45 কেজি যে হচ্ছে গিয়ে ফসফরাস এই রূপে তোমাদের এনপিকে গম উৎপাদনের ক্ষেত্রে দেওয়া উচিত। নেক্সট রয়েছে দেখো কোন ভৌগোলিক অঞ্চলে সমগ্র ক্ষেত্রে যে পরিমাণ বা সংখ্যায় কোনো জীব থাকে তাকে কি বলা হয়? তাকে স্থূল ঘনত্ব বা ক্রুড ডেন্সিটি বলা হয়। এরপরে রয়েছে দেখো কোন গ্যাস সূর্য থেকে অতিবেগুনি রশ্মি শোষণ করে? এটা হয়ে যাবে ওজোন গ্যাস বা O3 গ্যাস বা ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। নেক্সট রয়েছে কবে এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয়? 1994 খ্রিস্টাব্দে। বায়ুমণ্ডলে 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। আইসিএমআর সমীক্ষায় গরুর দুধ থেকে কোন রাসায়নিক পাওয়া গেছে? ডিডিটি। নেক্সট প্রশ্ন রয়েছে ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন প্রাণীটি সাহায্য করে? এটা সবাই জানে, কেঁচো। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জনসংখ্যার হতাশা তত্ত্ব বা পপুলেশন পেসিমিজম এই তত্ত্বের জনক কে? এটা রবার্ট ম্যালথাস এই তত্ত্বটা দিয়েছিলেন 1798 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো একটি স্পার্মিসাইডের নাম লেখো। স্পার্মিসাইড অর্থাৎ যে সমস্ত রাসায়নিক পদার্থ বা ঔষধ বলতে পারে যেগুলো স্পার্মকে নিষ্ক্রিয় করতে বা স্পার্মকে মেরে ফেলতে সাহায্য করে, শুক্রাণুকে, তাদেরকে স্পার্মিসাইড বলা হয়। একটা স্পার্মিসাইডের উদাহরণ দিয়েছে দেখো নোনক্সিলন 9, এটা স্পার্মিসাইডের উদাহরণ। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পার্থেনিয়াম গাছের আশেপাশে অন্য প্রজাতির উদ্ভিদ জন্মাতে পারে না। পার্থেনিয়াম একটা বহিরাগত প্রজাতি, এর আশেপাশে কোনো দেশীয় প্রজাতি জন্মাতে পারে না। এর কারণ কি? কারণ পার্থেনিয়াম যে গাছ, এই পার্থেনিয়াম গাছ থেকে ফেনল উপক্ষার জাতীয় পদার্থ মাটিতে নিঃসরণ করে, সেই কারণে কিন্তু ওই মাটিতে অন্য কোনো দেশীয় উদ্ভিদ জন্মাতে পারে না। এই যে ফেনল বা উপক্ষার নিঃসৃত করে এইগুলোকে বলা হয় অ্যালেলোপ্যাথি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো অক্সপেকার পাখি ও জেব্রার সহাবস্থানকে কি বলা হয়? প্রোটো কোঅপারেশন বলা হয়। এইগুলো ভালো করে পড়ে যাবে, কোনটাকে মিথজীবিতা বলা হয়, কোনটাকে কমেন্সালিজম, অ্যামেনসালিজম কোনটাকে বলা হয়, এর উদাহরণগুলো ভালো করে পড়ে যাবে। প্রোটো কোঅপারেশন যে বিভিন্ন সহাবস্থানগুলো রয়েছে বা বিভিন্ন সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর উদাহরণগুলো ভালো করে পড়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আবর্জনার স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তা হলো মিথেন ও হাইড্রোজেন সালফাইড। বৃদ্ধির সাম্যাবস্থা দেখা যায় কোন লেখচিত্রে? এস আকৃতির বৃদ্ধি রূপে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জনসংখ্যা ঘনত্ব গণনা করা যায় কিসের দ্বারা? ডি সমান S/N। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জনকীর্ণতার ফলে সৃষ্টি হয় কি? ছদ্ম বেকারত্ব। মানুষ সৃষ্ট তেজস্ক্রিয় বজ্রের নাম? প্লুটোনিয়াম 239। নেক্সট প্রশ্ন রয়েছে মানুষ নির্মিত পরিবেশকে কি বলা হয়? টেকনোস্ফিয়ার। কত খ্রিস্টাব্দে বিয়ের বয়সের ক্ষেত্রে সরকারি আইন প্রণয়ন হয়? 1978 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো জনসংখ্যা বৃদ্ধির বিচারে 1921 খ্রিস্টাব্দে ভারতের ক্ষেত্রে ড্যাশ বলা হয়? টার্নিং পয়েন্ট বলা হয়। এরপরে রয়েছে রাষ্ট্রসংঘ কর্তৃক প্রতিষ্ঠিত ড্যাশ কমিশন প্রথম সুস্থায়ী উন্নয়নের ধারণাকে সুস্পষ্ট করে তোলে? এটা হবে ব্রুন্ডল্যান্ড কমিশন। এই কমিশনটা হয়েছিল 1983 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে WCED এর পুরো নাম। এই WCEDটা কিন্তু ব্রুন্ডল্যান্ড কমিশনের অপর নাম। ব্রুন্ডল্যান্ড কমিশনের অপর নাম WCED। এর পুরো নামটা দেখো ওয়ার্ল্ড কমিশন অন
অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন রয়েছে WCED এর প্রথম সভাপতি কে ছিলেন? হার্লেম ব্রুন্টল্যান্ড। এই ব্রুন্টল্যান্ডের নাম অনুসারে কিন্তু এই কমিশনের নাম দেওয়া হয়েছিল ব্রুন্টল্যান্ড কমিশন। কে সর্বপ্রথম সুস্থায়ী উন্নয়ন শব্দবন্ধটি ব্যবহার করেন? এভা বেলফোর। এভা বেলফোর এই IIED সংস্থার যে প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো IIED এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে দেখো আওয়ার কমিশন ফিউচার নামক প্রতিবেদনটি কোন সংস্থা কবে প্রকাশ করে? WCED প্রকাশ করেছিল 1987 খ্রিস্টাব্দে আওয়ার কমিশন ফিউচার। নেক্সট প্রশ্ন রয়েছে মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান কি? পরিবেশগত শৃঙ্খলা। পরিবেশগত শৃঙ্খলা যত বজায় থাকবে মানুষের স্থিতিশীলতা বা স্থায়িত্বের মানে মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বটা ঠিকঠাক থাকবে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন রয়েছে দেখো বায়ু একটি ড্যাশ পদার্থ। বায়ু একটি মিশ্র পদার্থ, ঠিক আছে। বায়ুর মধ্যে বিভিন্ন ধরনের যে গ্যাসীয় পদার্থগুলো একটা নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত থাকে, এটা একটা মিশ্র উপাদান। তো এখান থেকে আরো বিভিন্ন ধরনের কোশ্চেন হয়। বায়ুর মধ্যে দেখো নাইট্রোজেনের পরিমাণ থাকে 77.17%, অক্সিজেনের পরিমাণ থাকে 20.86 এরকম সামথিং পার্সেন্ট থাকে, কার্বনের পরিমাণ থাকে 0.03%। এইগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে, একটু দেখে যাবে। তো আমি এই 50টাই কোশ্চেন রেডি করতে পেরেছি, তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরে তোমাদের সেকেন্ড ইউনিট থেকেও নিয়ে আসবো, আর টাইপ 2 লেভেলের যে MCQs হয় সেগুলোও নিয়ে আসবো। তো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেকটাই হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও, তোমাদের পরীক্ষা চলছে, যাতে পরীক্ষাগুলো ভালো করে সাপ্লি না পাও সেইভাবেই পরীক্ষাটা দিয়ে আসো। কারণ MCQs পরীক্ষাতে কিন্তু নাম্বার পাওয়ার জায়গা থাকে না, ভুল হয়ে যাওয়া মানে সেটা কিন্তু ভুল, সেখানে নাম্বার দেওয়ারও জায়গা থাকে না, সেই কারণে কিন্তু সাপ্লি পাওয়ার চান্সটা বেশি থাকে। সেজন্য সাপ্লি যাতে না পাও সেইভাবে পরীক্ষা দিও। আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা।